একজন ব্যক্তির হবে না, মাসুদ ভাই আপনার সাথে তিনি তার কোনো ব্যক্তির হবে না। মাসুদ ভাই আপনার এটা করাটা তো ঠিকও হবে না, আপনার সাথে কেউ বলতে পারবে আপনার সাথে না, বলাটাও ঠিক হবে না। মাসুদ ভাই আপনার সাথে তো বুদ্ধি দিয়ে কথা দিয়ে কোনোটা দিয়ে পারবো না না। না না প্লিজ সরল করে বলি যে মাসুদ ভাই আপনারা জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কাছে তর্কে হেরে গেলেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসুন খালেদ মহিউদ্দিন ও ডক্টর শফিকুল ইসলাম মাসুদের তর্ক বিতর্কটা দেখে আসি। যুক্ত হয়েছেন আমাদের সাথে আরো রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। তবে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদের পরিচয় পদ বা পদবি দিয়ে নয়, তিনি বোধহয় এই সময় বাংলাদেশে যাদের কথা মানুষ শুনতে পছন্দ করে সেই অল্প একদম উপরের দিকে ৩-৪ জন ৫ জন বা ২ জন একজনের অন্যতম, যিনি চমৎকার করে কথা বলেন, যুক্তি দিয়ে কথা বলেন, ভালোবাসা দিয়ে কথা বলেন, মন দিয়ে কথা বলেন, মনন দিয়ে কথা বলেন। জনাব শফিকুল ইসলাম মাসুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি এসেছেন, আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ খালিদ মহিউদ্দিন ভাই, আপনাকেও, আপনি সুন্দর করে কথা বলেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা শুনছেন এবং যারা পরে শুনবেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে, হেলাল ভাই বা মাসুদ ভাই আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি কিছু প্রশ্ন আপনাদের দুজনকেই করতে চাই, কিন্তু যেহেতু আজকে অনেক প্রশ্ন নিয়ে আমরা আসলে কাজ করছি, আপনারা যদি একটু সংক্ষেপে উত্তর দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমি প্রথমে জনাব শফিকুল ইসলাম মাসুদ আপনার কাছে যেতে চাই এবং একটি ছোট প্রশ্ন করতে চাই যে জাতীয় নির্বাচন কবে চান? জাতীয় নির্বাচন তো আসলে আমাদের এখন যেটা প্রয়োজন হচ্ছে কি, যে নির্বাচনটা অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং জনগণের প্রত্যাশার আলোকে হওয়াটা প্রয়োজন। তো সেটার জন্য বিগত 16 বছরে বাংলাদেশে যে ধরনের ন্যাক্কারজনক প্রশাসনিক অবকাঠামো তৈরি হয়েছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এটার জন্য তো একেবারে মিনিমাম ন্যূনতম একটা সময় দিয়ে এগুলো সংস্কার করার পরে নির্বাচনটা হওয়া জরুরি। এই জায়গাটা আমি মনে করি যে যৌক্তিক একটা সময় এবং যৌক্তিক সংস্কারগুলো সম্পাদন করে কম সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া প্রয়োজন। আপনাদের মাথায় কি কোনো ডেট আছে যে ধরা যাক 2030 সালের সেপ্টেম্বর? আমরা 2030 সাল তো না, এখন তো 2025 চলছে। আমরা মনে করি যে 2025 সাল বা 26 সাল এই তারিখটা যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং জনগণের প্রত্যাশার আলোকে করার জন্য যতটুকু করা প্রয়োজন সেটার জন্য 2 মাস, 5 মাস, 6 মাস, আমার মনে হয় তো আমরা 16 বছর তো নির্বাচন ছাড়া থাকলাম। সুতরাং এখন তো আমি তো মনে করি এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের ছাত্র জনতার এই ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান না হলে আল্লাহ তাআলা ভালো জানতেন, তিনি জানেন যে এটা আমাদের তো 29 সাল পর্যন্ত আমাদের তো প্রস্তুতি নিয়ে থাকতে হয়েছিল, বা আমরা সবাই তো সেই প্রস্তুতি নিয়েও ফেলেছিলাম, কেউ মনে করেন। তো সেই জায়গায় আমরা যেখানে 29 সালে নির্বাচন হওয়ার কথা ছিল, সেখানে আমরা 6 মাস, 1 বছরের এই তাড়াহুড়ো প্রবণতাটাও তো আমার কাছে খুব ভালো মনে হয় না। আমার কাছে বরং মনে হয় যে এই নির্বাচনটাকে প্রত্যাশিত করার জন্য আমাদের যেটুকু সময় সংস্কারে নেওয়া প্রয়োজন সেটার জন্য একটা সময় আমাদের ঠিক করা দরকার। নির্বাচনের জন্য সময় ঠিক না করে ঠিক করতে হবে সংস্কারের জন্য সময়। ওকে, তো আপনি কি মনে করেন সংস্কারের জন্য সময় মানে এইটা হচ্ছে যে দুইটা অ্যাপ্রোচ থাকে? তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিলেন যে আমি একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছি, এটা 2025-এর শেষ থেকে 2026-এর আধাআধি পর্যন্ত, এর মধ্যে থেকে যদি আপনারা সংস্কার যতটুকু করতে পারেন ততটুকু করবেন, তারপরের মধ্যে নির্বাচন হবে। আপনারা কি সেই টাইম ফ্রেমটার থেকেও বাড়াতে চান কিনা, বা আপনারা মনে করেন যে আমি একটু ডেট দিয়ে জিনিসটা একটু বুঝতে চাই, কারণ হচ্ছে যে হ্যাঁ মানে আপনি নিশ্চয়ই আমার প্রশ্ন বুঝতে পেরেছেন যে মানে আপনি একটা টাইম ফ্রেম মাথায় দেখেন কিনা। ইতিমধ্যে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব এবং আমাদের সেক্রেটারি
ভাই, আন্দোলনের মধ্যে কিন্তু বিএনপির শুধু ৩৪ দিনের অংশগ্রহণ না, ১৭ বছরের ত্যাগ তিতিক্ষা, তাদের প্রচুর লোকের গুম হওয়া, মামলার মধ্যে থেকে পড়ে সর্বশান্ত হওয়া, বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হওয়া, পড়ালেখা শেষ করতে না পেরে রাস্তা রাস্তা ঘুরে নানা ধরনের অবদান রয়েছে। এবং এই যে কোটা আন্দোলনের মধ্যে যখন এই বাচ্চা ছেলে মেয়েরা মার খেতে শুরু করেছে, তখন কিন্তু বিএনপি ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে বিভিন্ন কাজ করেছে। কিন্তু আমরা কিন্তু খুব দেখলাম যে এই এদের মধ্যে থেকে সম্পর্কটা বেশি হয়েছে আপনাদের সঙ্গে, অর্থাৎ জামায়াত শিবিরের সঙ্গে। আমরা দেখলাম যে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে জামায়াতের কথা মতো বা জামায়াত যাদেরকে নিয়োগ করতে চায় সেই রকম ভিসি, প্রক্টর, প্রভিসি সেরকম আসতেছে। স্বাস্থ্যক্ষেত্রে আমরা দেখতেছি যে জামায়াতের দেয়া লিস্ট দিয়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এটি পদায়ন আছে। তারপরে কিছুদিন পরে আমরা দেখলাম সমন্বয়করা ওপেনলি বলতেছেন যে জামায়াত শিবিরই আসলে আমাদেরকে এখানে সাহায্য করেছে। সমন্বয়কদের মধ্যে এটা আপনারা উল্লেখযোগ্য অংশ দেখলাম যারা স্লিপিং এজেন্ট হয়ে ছাত্রলীগের মধ্যে ছিল। এটাকে আপনি কিভাবে দেখেন? যে না, আপনি কি মনে করেন জামায়াত শিবিরের নেতৃত্বে যদি এই আন্দোলন হতো তাহলে এই আন্দোলন সফল হতো? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন। দুটো বিষয়, একটা হচ্ছে প্রথমত আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে আসছি যে এই 2024 সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটা কোনো একটা দলের ক্রেডিট হওয়ার কথা না। এটা হচ্ছে এদেশের ছাত্র জনতার যৌথ আন্দোলনের ফসল এবং এটা এই জনতার, এদেশের মানুষের ক্রেডিট, এদেশের ছাত্র জনতার ক্রেডিট। দুই হচ্ছে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান খুব ক্লিয়ারলি এবং সেভারাল টাইম এটা বলেছেন, রিপিটেডলি বলেছেন যে আমাদের এই শহীদেরা কোনো দলের সম্পদ না। আমরা কখনোই আমাদের যে হিসাব নিতে বলা হয়েছে যে থানা থেকে, বিভাগ থেকে, ডিস্ট্রিক্ট থেকে, ঢাকা সিটিগুলো থেকে এবং তাদের পাশে দাঁড়ানোর প্রত্যেকটা ইস্যুতে আমরা বলেছি যে যারা শহীদ হয়েছেন তারা আমাদের দলের বা ব্যক্তির বা কোনো গোষ্ঠীর সম্পদ না, তারা হচ্ছেন দেশের সম্পদ। সেকেন্ড থিং হচ্ছে, দেখেন আপনি খেয়াল করবেন যে আমাদের এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আজকে যে এনার্জিটা তৈরি হয়েছে সেখানে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল এগুলোতে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কোনো প্রাধান্য বা জামাতিকরণ বলে একটা কথাও এখন কেউ কেউ বলছেন। এটা খুব দুর্ভাগ্যজনক এ কারণে যে আমি একদম তালিকা করে আপনাকে বলতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একাডেমিশিয়ানকে দেওয়া হয়েছে, এর বাইরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একদম ধরে ধরে বিএনপি সমর্থিত যারা, তাদেরকে সেখানে ভাইস চ্যান্সেলর সহ তাদেরকে বসানো হয়েছে। তো কিন্তু মাসুদ ভাই, আমি একটা কথা বলি, কেউ জামাত করে কিনা গুরুত্বপূর্ণ, সেটা তো আমরা 15 বছর পরে জানতে পারবো। কারণ এই যে ধরেন সমন্বয়কদের মধ্যে যারা জামাত করতো সেটা তো আমরা এখন জানতে পারতেছি। বা এই জন্য না, মানে ব্যাপারটা জামাতের ব্যাপারে এরকম যে জামাত শিবির একটু স্লিপিং এজেন্ট হিসেবে থেকে যায় দলের মধ্যে। না, জামাত স্লিপিং এজেন্ট হিসেবে থাকার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে কেউ তো ব্যানার নিয়ে দাঁড়ায় এবং দাঁড়ানোর পরে তারাও প্রয়োজন মনে করেনি, অন্য ছাত্র সংগঠন কেউই এটা ঠিক মনে করেনি যে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার একটা যৌথ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পতন ঘটানোটা টার্গেট ছিল। সুতরাং সেখানে স্লিপিং অথবা আপনি শোয়িং দুটো কোনোটাকেই তো আপনি এখানে আইডেন্টিটি করার দরকার নাই, কারণ প্রয়োজনই তো হয় নাই। সুতরাং তারপরে যেটা হয়েছে যে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে আমরা জনগণের হাতে ছেড়ে দিয়েছি যে তারা ঠিক করবে। কারণ 15 বছর আমরা তো দেখেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত, পারিবারিক, দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকেই বিতর্কিত করেছে এবং তাদেরকে প্রশ্নবিদ্ধ শুধু করে নাই, তাদেরকে লাঞ্ছিত করেছে এবং এটাকে একটা মানুষের খুব মানে ঘৃণীয় পর্যায়ে নিয়ে গেছে। আমরা মনে করি যে 2024-এর এরকম একটা বড় অর্জনও কোন একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠীর জায়গা না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক, সকলের সম্মানের জায়গায় থাকুক। এরপরে যদি কোনো ব্যক্তি এই 2024-এর যে গণ অভ্যুত্থানের যে আগেরটা একটু জিজ্ঞেস করি, মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত? তাহলে মুক্তিযুদ্ধটা দেশের মানুষের সম্পদ হবে। আপনি বলছেন যে আওয়ামী লীগের সম্পদ, আওয়ামী লীগ এটাকে নিজস্ব সম্পদ করতে চাইছিল, কুক্ষিগত করতে চাইছিল। আপনারা তো আওয়ামী লীগের যে ন্যারেটিভ ছিল যে ওরা না থাকলে কি হবে সেটা প্রমাণ করার জন্য তো মানে ব্যস্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি। ইসলামিক ছাত্র শিবিরের এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনাটা, কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারিকে নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাই ওইটা কেন থাকার জন্য। আপনি জানেন
যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ, একটা লেখক এটা মনে করছেন, আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এটার মধ্যে এটা হয়। এবং সেই বক্তব্য কি ছিল? মুসলমানরা ভুল পথে গিয়ে এই মুক্তিযুদ্ধ করছে, আল্লাহ মুসলমানদের হেদায়েত করুক, বা এটা ভালো হোক, তাই তো? না, তাহলে এটা এখানে তো প্রাসঙ্গিক তো বিষয়, এটা অন্যদিকে আপনি বলেন, সেটা না, হচ্ছে আপনি যে মুক্তিযুদ্ধটা নিয়ে আপনাদের অবস্থা আমি কি বলেছি ক্লিয়ার যে মাসুদ ভাই? আপনাদের অবস্থা কি মুক্তিযুদ্ধের ক্লিয়ার? বিষয়ে আমাদের ক্লিয়ারটা কিরকম হচ্ছে যে মুক্তিযুদ্ধটা আমি কি? বলেছি যে মানে এই কথাটা তো ঠিক যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মতো এত সম্মানিত এই জায়গাটাকে আওয়ামী লীগ এটাকে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ করেছে এবং একটা নিন্দনীয় জায়গায় নিয়ে গেছে তাদের দলীয় সম্পদের উপর। আমি যেটা বোঝাতে চেয়েছি আপনাকে, প্রথম কথাটা আমাদের ন্যাশনকে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে। আমরা বোঝাতে চাই যেটা যে 2024-এর এই অর্জনটাও যেন আমরা কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী, রাজনীতির কোনো মার প্যাচে এটা যেন বিতর্কিত না হয়, এটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। সেই জায়গায় 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামীর অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি, বহুবার পরিষ্কার করেছি। আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। এবং সেই কারণে আপনি দেখেন যে 2024-এর এই গণ অভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো। কাউকে নিষিদ্ধ করা হলো, আমাদের করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে। আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদের প্রকাশনা যেটা করেছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের নজরে এসছে, না না আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তারা প্রত্যাহার করেছে এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। জি জি জানাব। এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেগেটিভটাকে যদি আপনি ওভাবে নেন, আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন, ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে? তো সেজন্য কি বিএনপি কে এখন ক্ষমা চাইতে বলতে হবে, বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় মরহুম পিতা মির্জা রুহুল আমিন চোখা মিয়া 1971 সালে উনি ঠাকুরগাঁ জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে 710 জনের একজন ছিলেন। একটু শেষ করছি যে এই কারণে কি এখন বিএনপি কে আমরা ধরবো? আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তার সাথে সালাউদ্দিন কাদের চৌধুরী ওনাকেও ফাঁসি দেওয়া হয়েছে। তাতে কি বিএনপি কে আমরা এখন বলবো যে তাকেও ক্ষমা চাইতে হবে বা স্বাধীনতা বিরোধিতা নিয়ে তাদের মধ্যে কনফিউশন আছে? না মাসুদ ভাই, ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন। আমরা 1971 সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন সময়, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে স্টেটমেন্ট দিয়ে দল হিসাবে যেটা বলেছে, আমরা যখনই প্রশ্ন করি আপনারা বলেন যে ব্যাপারে জামাত ইসলামের অবস্থান পরিষ্কার। কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো, আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থাটা কি 1971 সালে কি আপনারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন? না, পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল, মাওলানা ভাসানী রাহিমাহুল্লাহ উনি তো পরিষ্কার বলেছেন যে তখন 70-এর যে ভোট, আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন, সেই 70-এর ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ কায়েম করো। তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত তো চান নাই। 7 মার্চের উনি ভাষণ, তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য করেছি। আপনি শুধু জামাত ইসলামের অবস্থাটার কথা বলেন। বাংলাদেশ শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই, ভালো কথা। বাংলাদেশ একই চাওয়া না চাওয়া ছিল। এই বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরে যে নেগেটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি, আপনি বাংলাদেশ জামাত ইসলামী সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই, কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে, এটার সাথে জামাত ইসলামের দ্বিমত ছিল। এবং সেই দ্বিমতটা 1971 সালে আমি একদম পরিষ্কার অবস্থানটা আবার বলি। আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে 1971 সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই, কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল, এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থায় স্বাধীনতা, তাই তো? ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা, এবং এই অবস্থানে কোনো পরিবর্তন, এই 71 থেকে 25 পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয় নাই, তো এটাই ছিল। তো এটাই ছিল, এটাই থেকে এইটাই আছে। 2024-এ সেটার পরিবর্তন হয়েছে। আমি বলেছি এবং আমাদের ছাত্ররাও তো বলেছে, জনতাও বলেছে যে ওই 2024-এ 5ই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই,
আমরা আমাদের এই সন্তানেরা, আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা আধিপত্যবাদেরও আমরা পতন ঘটিয়েছি। কারণ আপনি জানেন যে আপনার আপনার একটা ইস্যু আমি আলোচনাতেই দেখেছি এবং আমাদের দেশের গোয়েন্দা সংস্থা পরবর্তীতে বিভিন্ন আলোচকরাও বলেছেন যে সেদিন 2024 জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশের তৎকালীন দুষ্ট চক্র আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে। আমি আমার 67 দিনের রিমান্ডে আমি একটা সাক্ষাৎকারে বলেছি, আপনাকে আবার একটু স্মরণ করাচ্ছি, যে আমাকে যখন ইন্টারোগেশন সেলে নেওয়া হয়েছে তখন চোখ বাঁধা, হাত পা বাঁধা অবস্থায় আমাকে যখন দুটা চেয়ারে শোয়ানো হয়েছে, আমি তাদের কাছে খুব ইসের সাথে জানতে চেয়েছিলাম, স্পষ্টভাবে জানতে চেয়েছিলাম যে আমার চোখ খুলে দেন অথবা আমাকে দেখতে দেন অথবা আমাকে পরিচয় দেন যে আপনারা কারা আমার ইন্টারোগেশনে আসছেন। ওনারা অসতর্কতাবশত হোক অথবা কৌশলগত দিক থেকে ওনাদের মনে না থাকার কারণে হোক, ওনারা বলেছেন এখানে দেশি বিদেশি সংস্থার লোকেরা আছে। না মাসুদ ভাই, আমরা এই বক্তব্য যখন দেশ গিয়ে মাসুদ ভাই আমরা একটু আসলে একটু প্রিসাইজ থাকতে চেষ্টা করি। অর্থাৎ 1971 সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, জামাত ইসলাম এটার সাথে একমত ছিল না। তো জামাত ইসলাম এটার সাথে একমত কখনোই পোষণ করে নাই। 2024 সালে আইসে বাংলাদেশ, আপনি মনে করছেন 2024 সালে আইসে বাংলাদেশ এটা অন্যরকম স্বাধীনতা পাইছে, এটা কি ব্যাপারটা এরকম? মানে ভারত তারত এইসব এলিমেন্ট আমি যেতে চাইতেছি না, আপনি দুই লাইনে বলেন 1971 সালে জামাতের অবস্থা সঠিক ছিল। দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোনো একটা কোশ্চেনের কথাটা আপনি কখনো দুই লাইনে বলতে পারবেন না। আপনি আমাকে বলেছেন, সেই জন্য কথাটা উঠলো যে আপনাদের অবস্থা নাকি পরিষ্কার, কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না। পরিষ্কার কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামের স্বাধীনতাটা ভারতের ষড়যন্ত্রমূলক সহযোগিতার মাধ্যমে চায়নি, কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ, সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির তার সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং পরীক্ষিতভাবে দেশের জনগণ সেটা গ্রহণ করেছে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমি এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারে, তার নাম মাহফুজ আলম, তিনি বলেছেন যে তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে। আমি শুধু 4 লাইন শোনাই। মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই। এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্কও উঠতে পারে, কিন্তু সেসবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি এইখানে আপনাদের একটু আলাদা জায়গা আছে? জানান মাসুদ। মানে এতদিন পরে সেই প্রশ্ন করাটাই আসলে অবান্তর এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করেনি। আপনি দেখেন 2010 সালে আপনারা তো মুক্তিযুদ্ধের কথা উঠলে বলেন এটা ভারতের ষড়যন্ত্র, এটা খারাপ জিনিসই মনে হয়, শুনে তো ভালো জিনিস মনে হয় না এটাকে। আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করে এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী প্রমাণিত এবং পরীক্ষিত এই দেশের মানুষের কাছে। ঠিক আছে, আমরা পরবর্তী যাওয়ার আগে দর্শকদের কাছে একটা প্রশ্ন করছিলাম যে আমাদের রিজভী ভাই, আমাদেরও মানে আমাদের আরেক নেতা, বিএনপি নেতা, তিনি এখন রিজভী মন্তব্য করেছিলেন যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে, সেইটা সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 41% মনে করেন যে হ্যাঁ সঠিক, শতকরা 59% দর্শক মনে করেন এটা সঠিক না। 61,000 দর্শক এর মধ্যে ভোট দিয়েছে। ইন্টারেস্টিং। আমি জনাব শফিকুল ইসলাম মাসুদ আপনার কাছে সরাসরি যেতে চাই যে বর্তমান উপদেষ্টাদের মধ্যে মাসুদ ভাই কতজন আপনাদের লোক? খালিদ ভাই, দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি। একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতা প্রসঙ্গটা, আন্দোলন একটার পর একটা আসছে। আসলে দেখেন, এই 17 বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের, সেখানে সরকার কিন্তু এই মাত্র 6 মাসে 136টা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে এবং সেটাতে ফেস করেছে তারা। দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল ভারতে পালিয়েছে আর একদল পরাজিত হয়েছে। এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি, যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আর একদল তো এখন এদেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত 17 বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই, জামাতিকরণ হয়ে গেছে। আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন
ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে। সৎ, যোগ্য, দক্ষ মানুষ যদি কোথাও বসে, সে যদি জামাত হয়, তাহলে তো দেশের 18 কোটি মানুষ জামাত। সেই কথা তো 24-এর আন্দোলনে আমাদের মা বোনেরা, ভাইয়েরা, ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টদের সামনে বুক পেতে দিয়েছে। যদি আমি এইটার কারণে যদি আমি জামাত হই, আমার কাছে মাসুদ ভাই, জামাতিকরণের মাসুদ ভাই আমি একটু বলি, আমাদের এই একই কথার কারণে আমরা একটু অবস্থাটা বলি, জামায়াতিকরণ হইলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। জামায়াতিকরণ হোক, পুরা বাংলাদেশ জামায়াতের গাইডবুক দিয়ে চলুক, এটা আরো ভালো। কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসে করা উচিত না। আপনাদের তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত। এটা তো আমরা বলছি না, এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক, এটা দুঃখজনক না। আর আপনি যে কোশ্চেন করেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাও তো কোনো দলের হওয়ার কোনো সুযোগ নেই। এটা তো জনগণের সরকার, জনগণের অন্তর্বর্তীকালীন সরকার। কোনো দল থেকে এটা তো নামই বলা হয় না, এটা তো নামই বলা হয়েছে মানে নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার। না, এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। পছন্দ অপছন্দটা ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে, দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলালবার সাথে মিলে যায়, তিনি হেলালবার মানুষ। তিনি যদি আপনার সাথে মিলে যায়, আপনার মানুষ। তিনি যদি আমার সাথে মিলে যান, আমার মানুষ। যদি সেটা 18 কোটি মানুষের সাথে মিলে যায়, তিনি 18 কোটি মানুষের। আপনার সাথে তো তিনি তো বুদ্ধি দিয়ে একজন ব্যক্তি হবে না, তিনি তো কোনো ব্যক্তির হবে না। মাসুদ ভাই, আপনার এটা করাটা তো ঠিকও হবে না। আপনার সাথে কেউ বলতে পারবে আপনার সাথে না, বলাটাও ঠিক হবে না। মাসুদ ভাই, আপনার সাথে তো বুদ্ধি দিয়ে, কথা দিয়ে, কোনটা দিয়ে পারবো না। না প্লিজ, সরল করে বলি যে মাসুদ ভাই, আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল, তখন কি আপনাদেরকে কোনো উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে 5 জন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে 5 জনের কথা বলবেন? সেটা তো শুধু আমাদের না, সেটা সব দলের। আপনাদেরকে ডাকছিল কি? আমি যেটুকু জানি যে অলমোস্ট সব দলের কাছ থেকেই তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন। সেই প্রস্তাবনা কোনো দলই তার দেশপ্রেম, তার দক্ষতা, যোগ্যতা, আমানতদারিতার প্রশ্নে সেটা কেউই ওপেন করে না। আবার কেউই কিন্তু কোনো দল হিসাবে তাকে দেয়নি, দিয়েছে যে দেশের এই ক্রান্তিকালে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে এক্সপেকটেশন, উই ওয়ান্ট জাস্টিস সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে মাথাচাড়া দিতে না পারে, বিগত স্বৈরাচারের এবং ফ্যাসিস্টদের যাতে বিচারটা নিশ্চিত করা যায়, সেরকম কিছু মানুষকে বাছাই করার ক্ষেত্রে সব দলই সহযোগিতা করেছে, জামাত ইসলামী সহযোগিতা করেছে। অ্যাবসলিউটলি। আপনারা যখন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হইল, বা পরবর্তীতে উপদেষ্টা পরিষদ 3 জন 4 জন, এই উপদেষ্টা পরিষদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাইকে নিয়ে মোটামুটি খুশি আছেন তো, বা ঠিকই আছে মনে করছেন? আমরা কারো উপরে খুশি হইনি, আমরা কারো উপরে বেজারও হইনি। আমরা প্রত্যেককে এই দেশের এখন প্রতিনিধিত্ব করার মতো একজন ব্যক্তি মনে করেছি। প্রয়োজনে কারো ব্যাপারে আমরা কথা বলেছি। আমরা যেমন শিক্ষা সংস্কারের প্রশ্নে যখন তারা কথা বলেছে, আমরা কিন্তু বলেছি যে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তাকে এ ব্যাপারে সতর্কতার সাথে, এবং যে কমিশন করেছেন সেই কমিশনের ব্যাপারে আমরা খুব শক্ত কথা বলেছি। সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি, আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে ধরেছি। আমরা সব একেবারে বলা যায় যে আবেগ এবং অনুভূতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র এই 2024-এর আমাদের ছাত্র জনতার যে শাহাদাত, তাদের হাত পা হারানোর যে অভ্যুত্থান, এটা যেন তারা ধারণ করে, এই কথাটা আমরা বারবার প্রত্যেককে স্মরণ করেছি। ইন্ডিভিজুয়ালি আমরা কাউকে ওন করিনি, আবার কাউকে ডিফেন্ড করি। আসলে কোনো রিপোর্ট কার্ড বানান না আপনারা এই উপদেষ্টাদের সম্পর্কে? না, এটা তো আমরা কারোর জন্য এটা যথার্থ। ওকে, ঠিক আছে। আমি একটু আবার মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার ব্যাপারে কি আপনাদের প্রস্তাব ছিল? আপনাদের এক ঐক্যমত ছিল, নাকি এটা কি ছিল আসলে? মানে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন, এটার ব্যাপারে আপনারা ডিটেইল বলুন। দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই। সেটা হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে আমরা একটাকে বলা হয়েছে ভারতে পালিয়েছে, আর একটা পরাজিত শক্তি। তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার। এটা নিয়ে এখন আর ধোঁয়াশা তৈরি যে বা যারাই করবেন, এই বিতর্কের জায়গাটা 2024-এ জুলাই আগস্টের মাধ্যমে আরো বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে এগিয়ে যাওয়াটার মধ্যেই আমাদের কল্যাণ। আমার মনে হয় সেই জায়গাটা পিছনে ফিরে ফিরে বারবার, যখন আমাদের আর কোনো
রেকর্ড বাজাবার সুযোগ নেই। আমাদের যারা মন্ত্রী ছিলেন, আমাদের যারা সংসদ সদস্য ছিলেন, ইভেন দো আমাদের যারা রাজনীতিতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, কোনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই, তাদের কোনো ভিডিও পাওয়া যাবে না, রেকর্ড পাওয়া যাবে না, অডিও কল পাওয়া যাবে না। অথচ এরকম ভিডিও কল পাওয়া যাবে বা অডিও বার্তা পাওয়া যাবে। সেরকম বিষয়গুলোকে সামনে রেখে তো এখন জনগণ ভাবছে যে আবার একদল ভারতের অনুকম্পা নিয়ে 16 বছর থাকার চেষ্টা করেছে, অঙ্গরাজ্য বানিয়েছে, ইলিশ মাছ আমরা খেতে পারিনি, তাদেরকে পাঠানো হয়েছে। আবার এখন ঠিক একই কথা বলে জামাত ইসলামীকে ওই সময় যেমন দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, জনগণ থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে, ঠিক একই কথা যখন যদি আমি বলি, তা আমাকেও তো জনগণ ধরে নেবে যে আমি বোধহয় সেই একই পন্থা অবলম্বন করে আবার বাংলাদেশকে ওই একই রাষ্ট্রের করদ রাজ্যে বা অঙ্গরাজ্যে বা তাদের অনুকম্পা নিয়ে ওটাই আমরা আবার ক্ষমতায় যাওয়ার একটা ষড়যন্ত্র বা একটা পরিকল্পনা আমরা করছি। এটা যথার্থ হবে না এবং এই জায়গাটা দেশের জন্য কল্যাণ হবে না, সেটা আমাদের সকলেরই স্মরণে রাখা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, আমার এখানে একটু ছোট করে জানতে চাওয়া আছে, আপনাদের যে মানে করদ রাজ্যে পরিণত হওয়া আরেকটা দেশে, সেটা কি শুধু আওয়ামী লীগের এগেনস্টই বলেন নাকি বিএনপির এগেনস্টও বলেন? বিএনপিও ক্ষমতায় আসলে করদ রাজ্যই হয়। এবং 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 আপনাদের এই বয়ান কখনোই চেঞ্জ হয় না। 1971 সাল ছিল ভারতীয় ষড়যন্ত্রের তৈরি, ভারতীয় ষড়যন্ত্রের তৈরি একটা কাহিনী, ওই ভারতীয় ষড়যন্ত্র, ওই ভারত বিরোধিতা, আপনারা এটা পপুলিস্ট জায়গা থেকে এই ব্যাপারটা বলতেই থাকেন। এবং এটা ঠিকই আছে, এটা বলতে হবে আমাদের, এবং এটা করে কিন্তু আপনারা মুক্তিযুদ্ধের বিতর্কিত করেন, কিন্তু আপনারা কিন্তু প্রতি মুহূর্তে মুক্তিযুদ্ধকে ছোট করেন, প্রতি মুহূর্তে 1971 সালকে অস্বীকার করেন, প্রতিটা মুহূর্তে আপনারা করতে থাকেন। এটা তো সত্য ঘটনা, এটা তো সত্য এবং আপনাদের সত্য আর অন্য সত্য তো আলাদা হইতে পারে। না, এটা আলাদা সত্য না, আলাদা সত্য না। এই সত্যটা আমাদের মেজর জলিল উনিও বলে গেছেন। এখন দেখেন, মতিউর রহমান রেন্টুর লেখা একসময় পড়া হতো না, এখন তো সবাই পড়ছেন, জানছেন। কর্নেল রশিদ সাহেবের লাইফটাকে যদি ধারণ করা যায়, তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন, এগুলোকে তো কেউ চ্যালেঞ্জ করছে না। আমি হাইডসাইড একটা কথা বলি, মানে 1971 সালে যদি জামায়াতের অবস্থা, মানে জামাত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো, তাহলে কি হইতো আসলে? মানে ভারতের ষড়যন্ত্র করে আর কিছু করতো, আর তোরা বাংলাদেশ স্বাধীন হতো না, এই তো স্বাধীন হতো, বাংলাদেশ স্বাধীন হতো, বাংলাদেশ ভারতের সাহায্য ছাড়াও স্বাধীন হতো, ভারতের স্বাধীনতা ছাড়াও স্বাধীন হতো, অবশ্যই স্বাধীন হতো, অবশ্যই স্বাধীন হতো। এই দেশ স্বাধীন হয়েছে না ভারতের বিরুদ্ধে লড়াই করে। আমি বলেছি 2024-এর আমাদের যে ছেলেরা, জনতা, ছাত্র, শিক্ষার্থী, মা বোনেরা এই আধিপত্যবাদ, মানে আপনারা এই কথাটা বলেন, আপনারা এই কথাটা রাজনৈতিক বক্তৃতায় বলেন, ঠিক আছে মাসুদ ভাই, আপনি যদি এখন 2024-এ বলেন যে ভারত থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ, আমরা খুব সিনসিয়ারলি বলি, এটা আমরা খুব সিনসিয়ারলি ভারত থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ। এবং এদেশে আমাদের দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্লোগান হয়েছিল, দিল্লি না ঢাকা, কেন এই স্লোগান হয়েছিল? এই স্লোগান আপনারা দিছেন রে ভাই, আপনারা এই স্লোগান আপনারা দিছেন। দিল্লি না ঢাকা স্লোগান ছিল না এখানের মধ্যে, দিল্লি না স্লোগান আপনাদের পুশ করা স্লোগান। এই স্লোগানের মধ্যে কোটা না মেধা ছিল, এই স্লোগানের মধ্যে হাসিনার পতন ছিল, এইটার মধ্যে থেকে আমাদের ভোট দেওয়ার কথা ছিল, অনেক কিছু ছিল। আপনারা দিল্লি না ঢাকাটা এই বয়ান আপনারা সামনে আনতেছেন, কারণ হচ্ছে যে আপনারা এইটাই মনে করেন, আপনি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে, আপনি মনে করেন বাংলাদেশ স্বাধীন হইতে পারলে ভালো হতো। স্বাধীন হওয়া 71-এর পজিশন আপনি চেঞ্জ করেন না রে ভাই, 71-এর পজিশনেই আছেন আপনি, আমরা চেঞ্জ পজিশনেই আছেন আপনি। পরেন সংগ্রাম ইত্তেফাকে আপনাদের বক্তব্য যেটা ছাপা হয়েছে ওইটাতেই আছেন আপনারা। হ্যাঁ, পড়েছি যে ওখানে আমাদের অ্যাবসলিউটলি ওই জায়গার মধ্যেই আছে। এরকম ষড়যন্ত্রমূলক একটা স্বাধীনতা আমাদের দেশের মানুষের প্রয়োজন ছিল, সেই প্রয়োজন এখনো নাই, এখনো নাই। এটা আমরা তখন বুঝেছি, আর এটা অনেকের বুঝতে 53 বছর লেগেছে খালিদ ভাই, 53 বছর লেগেছে। যার কারণে এখন স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা। আমাদের এই যে দেখেন 2010-এ যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় তো একদম সিলে একটা ম্যাটার, কেন টিপাই মুখবাদের বিরুদ্ধে আমাদের লোকেরা, আমাদের নেতৃবৃন্দ তখন আওয়াজ তুলেছিল, বিভাগে প্রোগ্রাম করেছিল। ঠিক একইভাবে এই জন্য আমি মনে করি যে আমাদের ভারত ইস্যুটা আপনি কখনোই এটাকে সাইড করতে পারবেন না, এই জন্য যে হয় তাদের বন্ধু হতে হবে, না হলে তাদেরকে শত্রুতামূলক যে আচরণ তাদের, এটা ঠিক করে তো আপনাকে এটা ফেস করার জন্য আপনাকে এই দেশের জনগণকে তো প্রস্তুত রাখতে হবে। এটা হয়েছে না, দেখেন আপনি সীমান্তে এখন আমাদের কাস্তেওয়ালারা, মানে আমাদের সম্মানিত এবং প্রিয় কৃষকরা হাতে কাস্তে নিয়ে তারা সীমান্ত রক্ষার জন্য আমাদের বিজিবির ভাইদের সাথে তারা অংশগ্রহণ করছে। ঝিনাইদহে এখন অলরেডি আমাদের এটা আপনি ইন্টারন্যাশনাল এটা বললেন না, এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার না যে আমাদের বিএসএফ এর ভাইদের সাথে কারো কাস্তে নিয়ে এটাতে দাঁড়াতে হয়।
দিস ইজ নট দাঁড়াবে দি না, কেস, কেন? আমাদের দেশের দিস ইজ জনগণ, নট দি কেস। আমাদের দেশের আমি আপনাকে বলি, আমি তারা বাংলাদেশের বলবো না। পররাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইন্টারভিউ করছিলাম সেই সময় বাংলাদেশের আওয়ামী লীগের আমলে, এই মোমেন সাহেব ছিল আওয়ামী লীগের আমলের থেকে ঢুকে ডয়েচে বেলের হয়ে, তো কি দুইজনকে মেরে ফেলছে নাকি একজনকে মেরে ফেলছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছিল ওরা বাহাদুরি দেখাইতে আসছিল, ওদেরকে দেখাই দিছে। দিস ইজ নট দি, মানে এটা তো কূটনীতিক কথা হইতে পারে না যে বিএসএফ এর সাথে কাছে নিয়ে পুলিশ যাবে এখন, মানে কৃষক এটা পররাষ্ট্রনীতি, এটা দেশপ্রেমের তো একটা বড় চেতনার দায় না? আপনাকে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র সেনাবাহিনী, শুধুমাত্র সামরিক বাহিনী অথবা বাহিনীর সদস্যদের উপর ভিত্তি করে বাংলাদেশ সেই ৭১ তো স্বাধীন হয় নাই, ২৪-এও তো আমাদের শুধু প্রশাসনকে মোকাবেলা করে নাই, আমরা প্রশাসন, সরকার এবং একটা আধিপত্যবাদকে মোকাবেলা করে তাদেরকে উৎখাত করা হয়েছে। সুতরাং এটা তো গর্বেরই ব্যাপার, এটা ধারণ করার ব্যাপার। সেই জায়গায় আপনি যে কোশ্চেনটা করেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রশ্নে মূলত ছাত্রদের দাবি ছিল, ছাত্রদের সাথে আমরা ছাত্রদের দাবি ছিল এবং অন্যান্য পার্টিগুলোর সাথেও বাংলাদেশ জামাত ইসলামের যতটুকু আলাপ আলোচনা তখন ছিল, আপনারা জানেন যে আলোচনার ভিত্তিতেই যখন এটা আলোচনা এসছে, ওই সময়ে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে সামনে রেখে এই কাজটা করলে বাংলাদেশের তাৎক্ষণিক স্থিতিশীলতাটাকে ধরে রাখা অপেক্ষাকৃত আমাদের জন্য মনে হয়েছে এটা যৌক্তিক। সেই জায়গাটা বাংলা প্রশ্ন করি যে সেইটা হচ্ছে যে আমি ইয়া ভাইরে দিয়েই শুরু করি, মাসুদ ভাইরে দিয়ে শুরু করি, একই প্রশ্ন যেটা হেলাল ভাইকে দিয়ে শেষ করবো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি ১ মিনিট ১ মিনিটের মধ্যে যদি একটু শেষ করেন। সেইটা হচ্ছে যে বিবিসি বাংলা একটা নিউজ করছে, সেটা হচ্ছে ধর্মভিত্তিক দলগুলিকে নিয়ে বিএনপি ও জামাতের রশি টানাটানি। আসলে এটা শুরু হয়েছে যে জনাব শফিকুর রহমান সাহেব পীর সাহেব চরমনায় জনাব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে দেখা করলেন, এরপরে আবার দেখা গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়ে আবার দেখা করছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেবের সঙ্গে। আপনাদের টেক একটু শুনবো। প্রথমে একটু মাসুদ ভাইয়ের কথা শুনে, যে মাসুদ ভাই আসলে রশি টানাটানি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, একটু যদি এটা বলতেন, খালি একটু আপনার অনুভূতিটা একটু শোনায় রাখি। আমরা কিন্তু দেখছি জামায়াতে ইসলামীকে খুব বেশি জায়গা অনেক ইসলামিক দলে দিতে চায় না। আমরা বাবুনগরী সাহেবের কথা শুনছি, বাবুনগরী সাহেব বলছিলেন যে জামায়াতে ইসলামী অনেক খারাপ, ঢাকা মেয়াদের কথা বলছি না, মানে বলছে খারাপ। আমাদের খারাপ বলাটা, ভালো বলাটা তো একজন মানুষের তার গণতান্ত্রিক অধিকার। এটাকে আমরা সবসময় বলি যে আমাদেরকে যারা পর্যবেক্ষণ করেন, কোনো পরামর্শ পর্যালোচনা দেন, সেটাকে আমরা একজন শুভাকাঙ্ক্ষী হিসাবেই ধরে নিই। আমাদের কোনো সংশোধনের সুযোগ থাকলে সেটা আমরা সংশোধন করি। সেই জায়গায় আমি মনে করি এখন বর্তমান সময় যেটা হয়েছে যে আমরা এখন দেখছি যে বর্তমান সময় বিএনপির পক্ষ থেকে এখন ধর্মকে একটা প্রধান শত্রুতে পরিণত করা হয়েছে, আলেমদের ব্যাপারে কথা বলা শুরু হয়েছে, ইসলামকে টার্গেট করা হয়েছে, ইভেন বলা হচ্ছে যে আমরা শরিয়া আইন এটা চাই না। তো বাংলাদেশের ৯০% মানুষ যেখানে মুসলিম, তাদের ব্যাপারে আমরা কি বলতে চাই? জামাতকে টার্গেট করে এখন কথা বলার চেষ্টা করা হচ্ছে, প্রধান হাতিয়ার বানানো হচ্ছে আবার সেই ১৯৭১ সালকে, আবার সম্পদ বানানো হচ্ছে আমাদের সেই সংবিধানকে, রাষ্ট্রপতিকে আমরা রাখতে চাই, আমরা নির্বাচন ছাড়া আর কোনো কথা বলতে চাই না। অথচ দেখেন সিরিয়ায় বাশার আল আসাদের দল নিষিদ্ধ করা হয়েছে, তাদের বাশার আল আসাদের সংবিধানকে সরাসরি সেখানে নিষিদ্ধ করা হয়েছে, সিকিউরিটি যে ফোর্স তাদেরকে বিলুপ্ত করা হয়েছে, আহমদ সারা এখন সেখানকার দায়িত্ব নিয়েছে। তো এই যে একটা দেশে পতনের পর এই জিনিসগুলোকে আমরা এখন বিরোধিতা করছি, আসলে কি টার্গেটে করছি? এই যে ধর্মকে, ইসলামকে ব্যবহার করার প্রকৃতি বা এদের বিরুদ্ধে কথা বলা, আলেমদের ব্যাপারে একজন বলছেন যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছে, তাতে আমি উত্তেজিত হব কেন? আমি উত্তেজিত হলে তো এটা আমি আরো স্পেসিফিক করে ফেললাম, জায়গাটা অসুন্দর হয়ে যাচ্ছে না? সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী, আমির ডক্টর শফিকুর রহমান, আমিও সেই প্রোগ্রামে গিয়েছিলাম বরিশালে, ওনার বেসিক্যালি একটা কর্মী সম্মেলন ছিল। সেই সম্মেলনটার এতই কাছে যে চরমনায়ের ইয়াটা, মানে ওনাদের মার্কাজটা বা ওনাদের মাদ্রাসাটা, উনি সেখানে চা খাওয়ার দাওয়াত পেয়েছেন, দাওয়াত নিয়েছেন, সেখানে গিয়েছেন এবং সেখানে বেসিক্যালি শুধু সৌজন্য একটা সাক্ষাৎ হয়েছে, আর কিছুই না। আমি একদম কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, জানার সুযোগ হয়েছে। ওনারা এতটুকু বলেছেন যে আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য যদি আমাদের একটা বাচ্চা দেওয়ার সুযোগ থাকে তাহলে আমরা সেটা দিব এবং সেই জায়গায় আমরা একসাথে কাজ করব। এইটুকু কথা বলা হয়েছে। সুতরাং এই জায়গায় যদি আবার বিএনপি সেখানে যায়, সেটা তো ডিপেন্ড করবে
যে চরমোনাই আমাদের সম্মানিত সেখানকার চেয়ারম্যান বা সভাপতি মুফতি রেজাউল করিম সাহেব, উনি অথবা ওনার যারা আছেন তারা ঠিক করবেন। কিন্তু আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র চরমোনাই পীর সাহেব নয় বা চরমোনাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নয়, আমরা সমস্ত ইসলামিক দলগুলোকে ওন করি আমরা কাজ করছি। সেখানে কেউ তার ব্যক্তিগত চিন্তায় আমাদের ব্যাপারে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। মাসুদ ভাই, আপনারা যে ইসলামিক দলগুলিকে ওন করার চেষ্টা করতেছেন সেটা আপনারা বহুবার বলছেন, কিন্তু আমরা যদি দেখি যে হেফাজতে ইসলামীর সাথে যেসব রাজনৈতিক দলগুলো আছে, আপনারা একাধিকবার বৈঠক করছেন, কিন্তু সেইটা তো আসলে হয় নাই। আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শুধু দর্শকদের উদ্দেশ্যে দুইটা লাইন পড়াতে চাই এবং তারপরে আমি হেলাল ভাইয়ের কাছে যেতে চাই যে জামায়াতে ইসলামী সম্পর্কে আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী মানে মাওলানা হোসেন আহমদ মাদানির উদ্ধৃতি দিয়ে বলেছেন, জামায়াতে ইসলামী সকল ভ্রান্ত ফেরকা সমূহের মধ্যে নিকৃষ্ট দল, তারা কাদিয়ানি সম্প্রদায় থেকেও নিকৃষ্ট। কেননা জামাতে ইসলামের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে কাদিয়ানিদের দ্বারাও সে ক্ষতি হয়নি। আমরা জামাতে ইসলামকে ইসলামী দল মনে করি না, জামাতে ইসলাম মদিনার ইসলাম চায় না, তারা মওদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আপনাদেরকে নিয়ে ইসলামী দলগুলোর এরকম ভাবনা আমরা আসলে গত 30 বছর 35 বছর আমরা দেখে আসছি। আপনি কি একটা লাইন বলবেন, তাহলে আমরা একটু হেলাল ভাইয়ের কাছে যাই যে ইসলামী দলগুলো তো আপনাদের অবিশ্বাস করে আসলে। না খালিদা, এখানে হয়েছে কি, আমাদের শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন দুই একটা বিষয়, সেই বিষয় নিয়ে ওনাদের সাথে আমাদের আলাপ আলোচনা হচ্ছে, ওনারাও আলাপ আলোচনা করছেন। আমরা যেটা ফিল করি বা ওনারাও যেটা এখন বলছেন, এই জায়গাটা একটা ভালো জায়গায় এসে পৌঁছেছে যে দর্শনগত দিক থেকে অথবা আকিদতগত দিক থেকে একটা জায়গা আমাদের আলোচনা চলমান থাকবে। এবং আমরা তো গণতন্ত্রে এই সৌন্দর্যটা তো থাকারই কথা না। বিএনপির মধ্যে বিএনপি জামাতের সাথে এই দর্শনগত পার্থক্য আছে না, আছে। তো ইসলামী দলগুলোর মধ্যে এই পার্থক্যের সৌন্দর্যটাকে আমরা নেতিবাচক ভাবে নিব কেন? আমাদের কোনো কারেকশন থাকলে আমরা তো বলি না যে আমরা সমস্ত কারেকশনের ঊর্ধ্বে উঠে গেছি। সেই জায়গায় আমাদেরকে যদি কেউ কারেকশনের জন্য কোনো কিছু বলে, এটাকে ধারণ করি রাজনৈতিক ভাবে একটা সমঝোতা। বিএনপি আমার জামাতও কি বলতেছিল যে আমাদের একটা রাজনৈতিক জোট, তাই না? রাজনৈতিক জোট যদি না হয় তাহলে একটা দল আর একটা দলের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। সেটা বলছে না, সেটা বলতেও পারে না, বলার কথা। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আরো ভালো ভিডিও পেতে 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ভালো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।